শুরু করব, ঠিক আছে? Political parties and presidential election in the USA এখান থেকে। So let's begin. শুরু করেন। Reading comparison about the political parties and the presidential election in the USA. Develop your reading skill. Read the following text about the presidential election in the US and do the comparison task. In the landscape of American politics, two dominant parties have shaped the nation governance for over a century. The Republican Party and the Democratic Party. While these are the primary contender, Yes. contenders. Others minor parties also contribute to the political discourse, including the Libertarian Party, the Green Party, and the Constitution Party. All right, thank you. সো আমরা দেখে নিব যে এটুকুর মধ্যে আমরা আসলে কি জেনেছি। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আপনারা, আমি যখন পড়ছি তখন একটু চোখ বুলাবেন, যে এই প্যারাটার মধ্যে আননোন কি কি ওয়ার্ডস আছে একটু নোট ডাউন করবেন এবং আমাকে জানাবেন যে কোনগুলো সেগুলো। ওকে। In the landscape of American politics, two dominant parties have shaped the nation's governance for over a century: the Republican Party and the Democratic Party. While these are primary contenders, other minor parties also contribute to the political discourse, including the Libertarian Party, the Green Party, and the Constitution Party. Okay? শুনি কি কি ওয়ার্ড আছে এখানে, খুব অল্প ওয়ার্ড আছে যেগুলো আসলে আননোন। স্যার কন্টেন্ডার্স বলতে হচ্ছে এখানে প্রার্থী বুঝিয়েছে, বলে না যে ইলেকশনে প্রার্থী হয়। তারপর এটার একটা সহজ সিমিলার ওয়ার্ড আছে, এটা কন্টেস্ট্যান্ট। ওকে, তারপর আরো ওয়ার্ড আছে। তার মানে কি প্রতিপক্ষ বোঝায়? প্রতিপক্ষ বোঝাতে পারে রাজনৈতিকভাবে, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, তারপর হচ্ছে অংশগ্রহণকারী। There are a lot of ways to say this. আরো ওয়ার্ড আছে at least। গভর্নমেন্ট মানে তো হচ্ছে সরকার, গভর্নেন্স মানে নেশনস গভর্নমেন্ট ধরতে পেরেছেন, কিন্তু গভর্নমেন্ট যে কাজটা করে সেটাকে গভর্নেন্স বলে। গভর্নমেন্ট কি করে? দেশটাকে পরিচালনা করে না, রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করে। হ্যাঁ, ওই পরিচালনা করাটা, এই সিস্টেমটাই হচ্ছে গভর্নেন্স আর কি, ম্যানেজমেন্টটা, হাইয়েস্ট লেভেলের ম্যানেজমেন্ট এটাকে বলে। তারপর আর এখানে ল্যান্ডস্কেপ বলতে কি বোঝাচ্ছে? ল্যান্ডস্কেপ বলতে এখানে বোঝানো হয়েছে দৃশ্যপট। বলে না যে আমেরিকান দৃশ্যপটে এখন নতুন সীমারেখা দেখা যাচ্ছে, আলোচনা যদি শোনেন দেখবেন দৃশ্যপট বা পটভূমি। তারপর একটা শব্দ আছে ডমিনেন্ট, টু ডমিনেন্ট পার্টিস। ডমিনেন্ট মানে কি বলতে পারবেন? ক্যান এনিওয়ান সে যে হোয়াট ইজ? মানে যার পাওয়ার বেশি এরকম একটা কিছু। বাংলাদেশে তো অনেক ক্ষমতা পলিটিক্যাল পার্টি আছে, বের right? পাইতো। কিন্তু হচ্ছে দেখা গেছে যে দুটো পার্টি সবসময় প্রভাবশালী বলে একটা শব্দ আছে না বাংলাতে? তো দুটো প্রধান বা প্রভাবশালী, ডমিনেন্টের সিনোনিমাস ওয়ার্ডগুলো একটু বলি। প্রিভ্যালেন্ট, তারপর হচ্ছে প্রাইমারি, প্রিন্সিপাল, কি, মানে এটা হচ্ছে মূল আর কি। দুটো দল হচ্ছে মূলত পুরো 1 শতাব্দী ধরে দেশের প্রশাসনটাকে চালিয়ে আসছে, শাসন ব্যবস্থাটাকে চালিয়ে আসছে। একটু বাংলা করলে ভালো বুঝতে পারবেন। আমেরিকান রাজনীতির যে পটভূমি আছে সেখানে দুটো প্রভাবশালী দল, তারা হচ্ছে দেশের যে
শাসন ব্যবস্থাটা সেটাকে আকার দিয়েছে এক শতাব্দী ধরে। একটা হচ্ছে রিপাবলিকান পার্টি, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। যদিও তারা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী, আরও অন্যান্য পার্টি আছে যারা হচ্ছে অংশগ্রহণ করে বা অবদান রাখে এই পলিটিক্যাল ডিসকোর্স। এখানে ইলেকশনকে বলা হয় পলিটিক্যাল ডিসকোর্স। এখানে ডিসকোর্সের বাংলাটা হচ্ছে কোন একটা সম্মেলন বা হচ্ছে কনফারেন্স যেটাকে বলা হচ্ছে, এটাতে ভূমিকা রাখে তারা, যার মধ্যে রয়েছে লিবারেটারিয়ান পার্টি, গ্রিন পার্টি, কনস্টিটিউশন পার্টি। আমরা তো বোধহয় এগুলো নামও শুনি নাই, তাই না? বাংলাদেশে কিন্তু অনেক ছোট ছোট পার্টি আছে, তাই না? আমাদের দেশে যেটা হয়ে যায় সেটা হচ্ছে জোটের মধ্যে তারা চলে আসে, মহাজোট, চার দলীয় ঐক্য জোট, এই এই জোট সেই জোট, রাইট? বাট আন্ডারে কিন্তু বাংলাদেশে প্রচুর দল আছে, ছোট ছোট অনেকগুলো দল আছে। তো ওখানে মূল দল দুটো কি, নাম কি বলেন দেখি আপনারা? ওকে, রিপাবলিকান ডেমোক্রেটিক। রিপাবলিকান এন্ড ডেমোক্রেটিক। ওকে, সবাইকে একটু অংশগ্রহণ করতে হবে। নাসরিন আছেন, চৈতি জয়েন করেছেন, ইফাত নিমি আছেন। আপনারা কি আছেন? মাইক্রোফোন অন করেন দেখি, একটু সাড়া দেন। জি স্যার, আছি। জি স্যার। মেহেদি সাড়া দিয়েছেন, ইফাত নিমি সাড়া দিয়েছেন। চৈতি আছেন আপনি? মাইক্রোফোন অফ হয়ে গেছে, আবার অন করেছিলেন অফ হয়ে গেছে। ওকে, একটু আস্তে শুনতে পাচ্ছি, মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে তাহলে শুনতে পাবো। মিস নাসরিন এখন বোধহয় শুনতে পান নাই, বা স্টিল মাইক্রোফোন ইজ অফ। ওকে, পরের আর অংশটি। আমি অসুস্থ তো এই জন্য মাইক্রোফোনটা অফ রাখছি। আচ্ছা আচ্ছা শরীর মানে জ্বর আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাভ ইউ টেকেন মেডিসিন? জি স্যার। ওকে, সো স্টে ইন টাচ। আপনি পড়ার উপযুক্ত নিজেকে মনে করলে সেক্ষেত্রে মানে যে একটু ভালো লাগে পড়বেন, সেক্ষেত্রে হ্যান্ড রেজ করবেন। আই উইল জাস্ট কল ইউ। ওকে, এবার হচ্ছে মেহেদি, ওকে স্যার। আপনার পালা। আপনি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির যে বিবর্তন এবং তাদের যে আইডিওলজি, তাদের যে ধ্যান ধারণা, সেটা সম্পর্কে একটু পড়েন দেখি। Originating in 1828, the Democratic Party initially allied অ্যালাইন্ড, with এটা pro উচ্চারণটা হচ্ছে অ্যালাইন্ড। with pro-slavery sentiments ইয়েস, with Andrew Jackson assuming the presidency in 1829. However, uh, pivotal moments such as the economic r- রিভাইভাল, revival following the Great uh, Depression and the civil rights movements of the 1960s transformed the party's ideology, embracing principles of modern liber- লিবারেলিজম, liberalism. Liberalism. The democratic লিবারালিজম। liberalism. The Democratic Party advocates for social and economic equality. Its platform emphasize government intervention and regulation to promote initiatives such ইনিশিয়েটিভস, as these are ইনিশিয়েটিভস। initiatives such as social programs, labor union supports, affordable election, education, universal healthcare, equal opportunity, consumer protection, and কনজিউমার প্রোটেকশন, কনজিউমার মানে ভোক্তা, যেটা আমরা। consumer protection and environmental conservation. কনজারভেশন। Conservation. Sorry, sir. ওকে,
সো এবার একটু আমি পড়তে পড়তে একটু চোখ বুলান এবং মার্ক করেন কোন কোন অচেনা শব্দ আছে। সবাইকে বলছি। The Democratic Party Evolution and Ideology. Originating in 1828, the Democratic Party initially aligned with pro-slavery sentiments, with Andrew Jackson assuming the presidency in 1829. However, pivotal movements such as economic revival following the Great Depression and civil rights movement of the 1960s transformed the party's ideology. Embracing principles of modern liberalism, the Democratic Party advocates for social and economic equality. Its platform emphasizes government intervention and regulation to promote initiatives such as social programs, labor union support, affordable education, universal health care, equal opportunity, consumer protection, and environmental conservation. So, শুনি কি কি ওয়ার্ড আছে যেগুলো আমরা চিনি না? স্যার এমফাসাইজেস মানে কি? এমফাসাইজেস হচ্ছে গুরুত্ব দেওয়া। থাকে না, জোর দেওয়া একটা কথা আছে না, যে এই কথাটায় উনি জোর দিয়েছেন। এমফাসাইজ থেকে আসছে এমফাসাইজেস। এমফাসাইজ থেকে আসছে এমফাসাইজেস, ইয়েস, সাথে একটা এস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে এই যে কি ইকোনমিক রিভিভাল রিভাইভাল। রিভিভাল রিভাইভাল ও হচ্ছে রিভাইভাল পুনরুজ্জীবিত হওয়া আর কি, অর্থনৈতিক পুনরুজ্জীবন লাভ। ওদের একটা সমস্যা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন একটা টার্ম দেখেছি না এরপরে? ওই গ্রেট ডিপ্রেশনটা হচ্ছে, এটা আসলে কোনো মানে আমরা ডিপ্রেশন বলতে কি বুঝি, হতাশা না? এই হতাশা সেই হতাশা না। আহ, ওই একটা বৈশ্বিক একটা অর্থনৈতিক মন্দা গিয়েছিল 1929 থেকে 1939, এবং এইটা চোখে পড়ে যখন ইউনাইটেড স্টেটসের স্টক প্রাইস একদম ডাউন হয়ে যায়, কারণ তখন ওই সময়ে সবচেয়ে বৃহৎ অর্থনীতি ছিল ইউএসএতে। তখন ওইটা যে শুরু হলো ডাউন হওয়া, ওটার প্রভাব পুরো দেশে পুরো বিশ্বে পড়ে গেল। আমরা কিন্তু আর্লি 2000s এরকম একটা দেখেছি যে এরকম অর্থনৈতিক মন্দা হলে কিন্তু চাকরি ছাঁটাই হতে থাকে, অনেক ঝামেলা হতে থাকে, সো জিডিপি পড়ে যায়, এই ধরনের অনেক ঝামেলা হয়। তো ওই সময়ের পরে হচ্ছে ইকোনমিক রিভাইভাল হতে থাকে আর কি পার্টিটার আইডিওলজির ক্ষেত্রে। তারপর অ্যালাইন্ড। অ্যালাইন্ড হচ্ছে মিলে যাওয়া, এক স্যার এই যে কাতারে চলে অ্যালাইন্ড আসা। এর পরে উইথ প্রো স্লাভারি। প্রো স্লেভারি, প্রো স্লেভারি হচ্ছে, স্লেভারি তো জানি দাসত্ব, রাইট? জি স্যার। প্রো স্লেভারি হচ্ছে স্লেভারি বা দাসত্বের সাপোর্টটা। একসময় কিন্তু আমেরিকানদের সাথে যারা ইংল্যান্ডের আছে, ওদের কিন্তু একটা সিভিল ওয়ার হয়েছিল। আপনারা কি জানেন যে ওদের দেশে একটা গৃহযুদ্ধ হয়েছিল? মানে ওরা দাস প্রথাটা বন্ধ করতে চেয়েছিল। তখন দাস মালিক যারা ছিল, তখন ওদের যে ক্ষেত খামার ছিল সেখানে ওই আফ্রিকানদের কাজ করাতো ওরা, মানে ব্ল্যাক পিপলদেরকে। ওদের কিন্তু কোনো হিউম্যান রাইটস ছিল না। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয় অনেক স্টেটসে, এই যে আমেরিকার এতগুলো স্টেট আছে সেখানে কিন্তু বিশাল বড় ঝামেলা হয়। তো ওখানে একটা দল ছিল ওটার পক্ষে আর কি। তো ওদের কিন্তু উদ্দেশ্যটা ছিল হচ্ছে ওই স্লেভারির পক্ষে ছিল, দাসত্বের পক্ষে। প্রো স্লেভারি দিয়ে সেটা মিন করা হয়েছে আর কি। তারপর স্যার এই যে এখানে কনজিউমার প্রোটেকশন মানে বুঝাচ্ছে কি? কনজিউমার তো জানি ভোক্তা, ভোক্তাদের সুরক্ষা। ধরেন আপনি একটা জিনিস কিনলেন, এখন তো আপনারা ভোক্তা অধিকারে মামলা দিতে পারেন, রাইট? যে কোনো একটা জিনিস খারাপ হলে এটা কিন্তু আপনাকে হ্যাঁ একটা হ্যাঁ। সুরক্ষা দেওয়া হচ্ছে যে না ঠিক আছে, আপনি পণ্য কিনে ঠকলে সেটার জন্য আপনার যাওয়ার জায়গা আছে। দ্যাটস কনজিউমার প্রোটেকশন, পার্ট অফ ইট। তারপর কি বাকিদেরও বলতে হবে? মিস চৈতি, মিস নিম্মি অনেকগুলো জিজ্ঞেস করেছেন, মিস চৈতি, মিস তাহেরা, মিস্টার ইসমাইল, মিস্টার মেহেদিও জিজ্ঞেস করছেন। সো বাকি তিনজন একটু জিজ্ঞাসা করেন। মিস নাসরিন, ইফ ইউ ক্যান রাইট অর ওয়ান্ট টু সে, ইউ ক্যান। বলে দেখি আর কি কি স্যার ওয়ার্ড আছে। আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে প্রমোটের পরে ইনিশিয়েটিভ নাকি ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, কিছু উদ্যোগকে ওরা প্রমোট উদ্যোগ? করেছে। হ্যাঁ, বলে না যে এই বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া দরকার,
ইনিশিয়েটিভ নেওয়া দরকার। স্যার এখানে হচ্ছে অ্যাডভোকেটস বলতে কি বুঝিয়েছে? ওকে, অ্যাডভোকেট তো আমরা চিনি তাই না, পেশাটাকে তো চিনি, উকিল। জি স্যার। তো উকিল কি করে, কারো না কারো পক্ষে তো কথা বলে তাই না, একজনের পক্ষে আর একজনের বিপক্ষে। অ্যাডভোকেট যে ভার্বটা আছে সেটা মানে হচ্ছে কোনো কিছুর পক্ষে কথা বলা। ওকে, এবার আসি আমরা একটু ট্রান্সলেশনে। অরিজিনেটিং মানে উৎপত্তি হওয়া। এটা 1828 সালে উৎপত্তি হয়েছিল। ডেমোক্রেটিক পার্টিটা ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে এটার মিল ছিল বা ওই কাতারে ছিল স্লেভারি, প্রো স্লেভারি যে সেন্টিমেন্টটা আছে, স্লেভারির পক্ষে, দাসত্বের পক্ষে যে মানুষের মূল ইয়ে থাকে না, আবেগ থাকে না, সেন্টিমেন্ট থাকে না, যে ওরা এই জিনিসটা সাপোর্ট করে। যুদ্ধ করে ঠিক আছে স্লেভারি বিপক্ষে শক্তি জিতে গেছে, কিন্তু পক্ষেও তো অনেকগুলো স্টেট ছিল বা কিছু কিছু স্টেট ছিল, তাদের সাথে মিল রেখে ওইটার উৎপত্তি হয়েছিল। তারপর 1829 সালে অ্যান্ড্রু জ্যাকসন প্রেসিডেন্সি অর্থাৎ রাষ্ট্রপতির যে দায়িত্ব আছে সেটা যখন উনি গ্রহণ করলেন, অ্যাসিউমিং দ্য প্রেসিডেন্সি বলতে এটা বোঝানো হয়েছে ওদের দেশে কিন্তু রাষ্ট্র চালায় প্রেসিডেন্ট, রাইট? আমাদের তো প্রধানমন্ত্রী শাসিত সরকার, ওদের রাষ্ট্রপতি শাসিত সরকার। তবে ওরা কিছু ভালো কাজ করেছে, যেমন হচ্ছে পিভোটাল কিছু মোমেন্ট ছিল। পিভোটাল মোমেন্ট মানে হচ্ছে মোড় পরিবর্তনকারী কিছু মুহূর্ত ছিল, আসলে যে কোনো পজিটিভ নেগেটিভ যে কোনো দিকে মোড় ঘুরে যেতে পারে এমন কিছু মোমেন্ট ছিল। যেমন হচ্ছে গ্রেট ডিপ্রেশনের পরবর্তীতে বা ফলোয়িং যে একটা অর্থনৈতিক পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারটা, অর্থনীতি চাঙা করার যে ব্যাপারটা সেটা। তারপর 60-এর দশকে সিভিল রাইটস একটা মুভমেন্ট হয়েছিল। মুভমেন্ট তো আমরা জানি আন্দোলন, যেমন ভাষা আন্দোলনটা কি জানি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইট? এটা হচ্ছে সিভিল রাইটস। সিভিল রাইটস কি হতে পারে বলেন দেখি, কেউ বলতে পারবেন? সিভিল রাইটস নিয়ে একটা আন্দোলন হয়েছিল। তার মৌলিক অধিকারের মতো। ইয়েস, মৌলিক অধিকার। জনসাধারণের যে অধিকার বা মৌলিক অধিকার যেটা আমরা বলি সেটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল, যে আমাদের অধিকার লাগবে, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, এই ধরনের অধিকার নিয়ে হচ্ছে আন্দোলন হয়েছিল। এবং এইটা প্রথমে তো ওরা স্লেভারির পক্ষে ছিল, কিন্তু যখন এই জিনিসগুলো ঘটেছে, অর্থনৈতিক মন্দার পরে পুনরুজ্জীবিত হওয়া, তারপর হচ্ছে গণসাধারণের যে মৌলিক অধিকার সেটা নিয়ে আন্দোলন, সেটা কি করেছে ওদের আইডিওলজিটাকে বদলে দিয়েছে একদম, আদর্শ বা ধ্যান আদর্শ ধারণা স্যার। যেটাকে বলে। সো তাদের আদর্শটা চেঞ্জ হয়েছে, তখন ট্রান্সফর্ম করেছে। তারা কি করেছে, তারা আপন করে নিয়েছে বা এমব্রেস করেছে। এমব্রেসের এমনি বাংলা খুঁজে পাবেন হচ্ছে এমনিতে কোলাকুলি করা, এখানে হচ্ছে আলিঙ্গন বা আপন করে নেওয়া। তারা কিছু নীতিকে আপন করে নিয়েছে বা প্রিন্সিপালসকে, সেটা হচ্ছে আধুনিক যে উদারপন্থীর একটা ব্যাপার আছে না, একটা টার্ম হয়তো শুনেছেন, উদারপন্থী, রাইট? এটা হচ্ছে সেই উদারপন্থী, লিবারালিজম। তারা একটু লিবারাল, তারা একটু উদার, ঠিক আছে? এটা হচ্ছে কি, সবার জন্য তারা হচ্ছে একটু সুযোগ করে দিতে চায়, সম অধিকার দিতে চায়। আর কেউ কেউ থাকে কনজারভেটিভ। লিবারালিজমের উল্টা হচ্ছে কনজারভেটিস্ট বা কনজারভেটিভ যে ব্যাপারটা থাকে। ডেমোক্রেটিক পার্টি তারা কি করে, কথা বলে, অ্যাডভোকেট কিসের পক্ষে কথা বলে, সামাজিক এবং অর্থনৈতিক যে সাম্যতা সেটা নিয়ে কথা বলে। এবং এটার যে প্ল্যাটফর্ম আছে সেটা কি করছে, কিসের উপর গুরুত্ব দিচ্ছে, যে সরকারের হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ। হস্তক্ষেপ হচ্ছে ইন্টারভেনশন, আর নিয়ন্ত্রণ হচ্ছে রেগুলেশন। এটা কিন্তু মার্ক করার মতো শব্দ, এই জিনিসগুলো আপনারা আরো পাবেন সামনে। তো এটা কিসের ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ আর হচ্ছে হস্তক্ষেপ চায়, কিছু কিছু উদ্যোগকে প্রমোট করার জন্য। যেমন সামাজিক কিছু প্রোগ্রাম আছে, লেবার ইউনিয়ন সাপোর্ট। লেবার ইউনিয়ন কি জিনিস, বাংলাদেশে লেবার ইউনিয়ন খুব সচল, গার্মেন্টসের আছে, পরিবহনের আছে। লেবার ইউনিয়ন কি বলে? শ্রমিকদের রাইটস নিয়ে বা শ্রমিক ইউনিয়ন। যে সংগঠন আছে। হ্যাঁ, জি। শ্রমিকদের যে সংগঠন বা শ্রমিক ইউনিয়ন, তাদের সাপোর্ট। তারপর তারা চায় যে শিক্ষাটা হচ্ছে অ্যাফোর্ডেবল হোক। অ্যাফোর্ডেবল মানে কি, অ্যাফোর্ডেবল শব্দটা এখন আমরা প্রচুর ইউজ করি, যে এটা এইটা বাজেট ফ্রেন্ডলি বা অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল কি জিনিস? মানে অ্যাফোর্ডেবল সাধ্য তার মানে আছে। সাধ্যের মধ্যে আছে। মনে হয় তো। সুন্দর একটা বাংলা আছে, সাশ্রয়ী। ও আচ্ছা। সাশ্রয়ী, সাশ্রয়ী বা সুলভ শিক্ষা। তারপর হচ্ছে একদম ইউনিভার্সাল হেলথ কেয়ার, সার্বজনীন যে স্বাস্থ্য সেবা সবার জন্য। যেমন এখন ইউএসএ তে মোটামুটি স্বাস্থ্য সেবাটা ইউনিভার্সাল করা গেছে।
ইকুয়াল অপরচুনিটি, সমসুযোগ, ভোক্তার সুরক্ষা এবং পরিবেশগত যে সংরক্ষণ, কনজারভেশন বা সংরক্ষণ, সেটা, এই জিনিসগুলো তারা প্রমোট করছে। কি কি জিনিস প্রমোট করছে, কেউ একজন বলেন দেখি, কি কি উদ্যোগ? মানে সমতা, তারপর হচ্ছে স্বাস্থ্যের, স্বাস্থ্য আম, দুইটা গেল, তারপর এইসব, আর কি কি তারপর আছে? হচ্ছে ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার, সুরক্ষা, তারপর সামাজিক অনুষ্ঠান, শ্রমিক সমিতির, হ্যাঁ, শ্রমিক সমিতির যে তারপরে সাপোর্ট, সামাজিক অবস্থা নিয়ন্ত্রণের। হ্যাঁ। আর আছে কি? আর দুটো জিনিস বাদ পড়েছে, শিক্ষার ব্যাপারটা, সাশ্রয়ী শিক্ষা, আর হচ্ছে জি স্যার। পরিবেশের সংরক্ষণ। আর হচ্ছে শ্রমিকদের পক্ষে কথা বলতেছে স্যার, শ্রমিকদের হ্যাঁ, আম, লেবার ইউনিয়ন, ব্যাপারে। হ্যাঁ এটা এসেছে। ভেরি গুড। এবার আমরা যাচ্ছি রিপাবলিকান পার্টিটা কেমন ছিল, মিস তাহেরা পড়েন দেখি, রিপাবলিকান পার্টিটা কোত্থেকে আসলো? এটার এটার যে হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন স্টার্টিং এ, উনি খুব অসাধারণ একজন মানুষ, আপনারা নামটা চেনেন হয়তো, আব্রাহাম লিঙ্কন। পড়েন দেখি মিস তাহেরা, The Republican Party Origins and Philosophical Shifts. The Republican Party Origins and Philosophical Shifts. Contrary to the Democratic Party's inception, the Republican Party emerged in 1854 as an anti-slavery force, with Abraham Lincoln assuming the presidency in 1861. Over time, the party underwent shifts in ideology, notably during the Ideology. Notably during the Nixon era, where efforts were made to appeal to the implicit racial basis of certain white voters opposed to the civil rights movement. Today, the Republican Party espouses principles centered on social and economic independence, advocating for a capitalist economic system. It is recognized for its stance on issues such as anti-abortion measures, deregulation, reduced government intervention in the economy, and support for pre-vitalized healthcare. Okay, thank you. Okay, so let's see the Republican Party origins and philosophical shifts. Contrary to the Democratic Party's inception, the Republican Party emerged in 1854 as an anti-slavery force, with Abraham Lincoln assuming the presidency in 1861. Over time, the party underwent shifts in ideology, notably during the Nixon era, where efforts were made to appeal to the implicit racial biases of certain white voters opposed to the civil rights movement. Today, the Republican Party espouses principles centered on social and economic independence, advocating for a capitalist economic system. It is recognized for its stance on issues such as anti-abortion measures, deregulation, reduced government intervention in the economy, and support for privatized healthcare. অনেকগুলো শব্দ আছে, বলেন দেখি কি কি আছে শুনি। কন্ট্রারি হচ্ছে সবসময় বিপরীত। ইমার্সটা হচ্ছে স্যার বলেছিলেন আবির্ভূত মানে হওয়া। নিমজ্জিত। ইমার্স হচ্ছে ওটা, ইমার্স IMMERSC, এটা হচ্ছে EMERZE।
আন্ডারওয়েন্ট। আন্ডারওয়েন্ট হচ্ছে আন্ডারগো এর পাস্ট ফর্ম, যার মানে হচ্ছে ভেতর দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। সেটা বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়, কোনো একটা পরিবর্তন বা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে গেছে। অ্যাজিউমিং, অ্যাজিউম, অ্যাজিউম মানে ধারণা করা, না স্যার? অ্যাজিউম হচ্ছে ধারণ করা। এখানে প্রেসিডেন্সিটা ধারণ করা বলতে বোঝানো হচ্ছে কি, দায়িত্ব গ্রহণ করা, যেটা অ্যাসুমিং এখানে গ্রহণ করা অর্থে গেছে। ওকে স্যার। আরো আছে শব্দ, দেখেন, there are a lot of words in there. ইমপ্লিসিট। ওকে, এটা তিনটা জিনিস আছে, ইমপ্লিসিট। ইমপ্লিসিট রেশিয়াল বায়াসেস। বায়াস শব্দটা তো আমরা চিনি, যেখানে বায়াসিং হচ্ছে। ইমপ্লিসিট হচ্ছে নট ডিরেক্টলি, অন্তর্নিহিত যেটা থাকে, ডিরেক্টলি না যেটা। সিমিলার ওয়ার্ড হচ্ছে ইনডিরেক্ট। স্যার এই যে ক্যাপিটালিস্ট, কি ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্ট, ইকোনমি? ক্যাপিটালিস্ট হচ্ছে পুঁজিবাদী। পুঁজিবাদী সিস্টেমটা আমাদের দেশেও আছে। সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা কিন্তু মোটা দাগে দুই ভাগে আছে, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে সোশ্যালিস্ট। রাশিয়া বা চায়নাতে যেমন সমাজ ব্যবস্থা আছে না, যে সম্পদ ব্যক্তি মালিকানাধীনটা কম, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে। আর ক্যাপিটালিস্ট হচ্ছে পুঁজিবাদ, দ্যাট মিনস হচ্ছে একটা ধনী শ্রেণী তৈরি হয় এখান থেকে আর কি। ধনী আর শ্রমিক দুটো শ্রেণী তৈরি মানে হয় হচ্ছে। বুঝাইতেছে যে মানে ওই দেশের রাষ্ট্রের মানে ওই দেশের সম্পদগুলো মানে সরকারের নিয়ন্ত্রণ বেশি এইখানে, না না নাই, এইটা? না না, সরকার নিয়ন্ত্রণ না, এটা ব্যক্তি মালিকানাধীন বেশি। আমেরিকানরা কিন্তু হচ্ছে রাশিয়ার ঠিক উল্টা। রাশিয়া হচ্ছে ক্যাপিটালিস্ট না, ওটা সোশ্যালিস্ট, আর এর হচ্ছে ক্যাপিটালিস্ট। ও আচ্ছা আচ্ছা। তারপর আরো কিছু ব্যাপার আছে, শব্দগুলো আপনাদের চোখে পড়ে নাই, স্ক্যানিং করে আরো দ্রুত শব্দ খুঁজতে হবে। আপনারা ইনসেপশন মানে জিজ্ঞেস করেননি। ইনসেপশন মানে জানেন? ইনসেপশন নামে একটা সিনেমা আছে, লিওনার্দো দি ক্যাপ্রিওর, চমৎকার একটা সিনেমা, দেখে নেবেন। ইনসেপশন মানে হচ্ছে অভ্যুদয়, মানে স্টার্ট হওয়া। স্যার এই যে একটা ওয়ার্ড ডিরেগুলেশন। ডিরেগুলেশন হচ্ছে একটা টার্ম, যেটা মানে হচ্ছে কোন একটা ইকোনমিক সেক্টর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণটাকে সরিয়ে নেওয়া বা পরিবর্তন করা। ধরেন হচ্ছে বাংলাদেশে মোবাইল যেগুলো উৎপাদিত হয় সেগুলোর ট্যাক্সটা একটু কম, হঠাৎ করে এটার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখা হইলো না, সরাই ফেলা হলো, যে আপনারা যে যার মতো বিজনেস করেন, দ্যাটস ডিরেগুলেশন। রেগুলেশনের ঠিক উল্টো। স্যার এসপাউসেস, এটা ওকে, কি বোঝাচ্ছে? স্পাউসেস আমরা তো জানি, শুধু স্পাউস জানি তাই না, আগে একটা ইএস চলে আসছে। ইএস হচ্ছে, স্পাউস যেটা আছে সেটা মানে হচ্ছে এমব্রেস, একটা শব্দ পেয়েছিলাম না উপরে, ওটা সিমিলার ওয়ার্ড, মানে আপন করে নেওয়া। স্পাউস, যে তারা একটা জিনিস একসেপ্ট করেছে বা গ্রহণ করেছে। ডিরেগুলেশনটা আবার একটু বলবেন? ডিরেগুলেশনটা হচ্ছে একটা ইকোনমিক টার্ম, যার মানে হচ্ছে কোন একটা ইকোনমিক সেক্টর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া, মানে নিয়ন্ত্রণ করা হচ্ছে রেগুলেশন, এটা উল্টাটা হচ্ছে ডিরেগুলেশন। আমি ইউএস এর পার্সপেক্টিভ থেকে বললাম। প্রাইভেটাইজ, সরি বুঝিনি। প্রাইভেটাইজ হেলথ কেয়ার, প্রাইভেটাইজ হচ্ছে সাপোর্ট ফর। পাবলিসাইজের ঠিক উল্টো। পাবলিসাইজ মানে হচ্ছে মানে সাধারণের জন্য উন্মুক্ত করা, আর প্রাইভেটাইজ হচ্ছে প্রাইভেট করে ফেলা।
ওকে, এবার আসি হচ্ছে ট্রান্সলেশনে। ডেমোক্রেটিক পার্টির অভ্যুদয়ের ঠিক বিপরীতে, কন্ট্রারিতে, রিপাবলিকান পার্টির মানে আবির্ভাব ঘটে 1854-তে। ওরা প্রো স্লেভারি ছিল না, ডেমোক্রেটিক পার্টি স্লেভারির পক্ষে। এরা আসছে ঠিক উল্টো কারণে, মানে স্লেভারি বিপক্ষে। 1861-তে যখন আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রপতিত্ব গ্রহণ করলেন, সেটার সাথে সাথে এই পার্টিটার অভ্যুদয় ঘটল। সময়ের সাথে সাথে বা ওভার টাইম এই পার্টিটা বেশ কিছু শিফট অর্থাৎ পরিবর্তনের মধ্য দিয়ে গেল, আন্ডারওয়েন্ট পরিবর্তনের মধ্য দিয়ে গেল। সেটা কিসে? আইডিওলজিতে, এর যে ধ্যান ধারণা বা আদর্শ, সেখানে তাদের কিছু পরিবর্তন আসলো। নোটেবলি উল্লেখযোগ্য কোন আমলে? নিক্সনের আমলে। প্রেসিডেন্ট নিক্সন নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, ওনার আমলে উল্লেখযোগ্য পরিবর্তনটা ঘটে, যেখানে কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছিল বা ইফোর্ট করা হয়েছিল টু অ্যাপিল মানে আবেদন করা। কিসের ক্ষেত্রে? একটা রেসিয়াল বায়াস ছিল। ওই যে আমরা পড়েছিলাম না যে সাদা কালো নিয়ে একটা ঝামেলা ছিল, এখনো তো আছে, রেসিস্ট থাকে না ইউএসএ তে, কিন্তু ভালো রকমের কিছু কিছু স্টেটে রেসিস্ট আছে। ওরা কালো চামড়া বাদামি চামড়া দেখতে পারে না। হুম। তো ওখানে কিছু কিছু ভোটারের, সাদা ভোটার যারা, হোয়াইট ভোটার বলতে সাদা চামড়ার যারা ভোটার ছিল, তাদের কিছু অন্তর্নিহিত জাতিগত কিছু বায়াস ছিল, পক্ষপাতিত্ব ছিল। এবং তারা এই পক্ষপাতিত্ব করে কি করেছে, তারা এই যে জনসাধারণের মুভমেন্ট ছিল না, সিভিল রাইট মুভমেন্ট, ওটার তারা বিপরীতে চলে গেছে। তো এই রিপাবলিকান পার্টি চেষ্টা করেছে এই ঝামেলাটা সলভ করার জন্য, কারণ সাধারণত ভোটার, এটা একটা ব্যাপার আছে। আজকের দিনে রিপাবলিকান পার্টি কি করেছে, তারা গ্রহণ করেছে কিছু নীতি বা প্রিন্সিপাল, যেটা কেন্দ্র করে আছে কিসে, কোন জিনিসগুলোকে কেন্দ্র করে? সামাজিক আর অর্থনৈতিক স্বাধীনতাটাকে। এবং তারা কথা বলছে বা কিসের পক্ষে কথা বলছে? পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেমের পক্ষে কথা বলছে। এবং এটা স্বীকৃত এর ভূমিকার জন্য বা স্ট্যান্সের জন্য তারা কোন পক্ষে অবস্থান নিয়েছে কিছু ইস্যুর, যেমন হচ্ছে অ্যান্টি অ্যাবর্শন মেজার মানে এখানে পদক্ষেপ, গর্ভপাত বিরোধী পদক্ষেপ তারা নিয়েছে, এটার পক্ষে দাঁড়িয়েছে। ডিরেগুলেশন বা অর্থনীতির যে নিয়ন্ত্রণ, সেটাকে সরিয়ে নেওয়া কোন একটা সেক্টর থেকে, সেটা। এবং তারা অর্থনীতির জন্য, অর্থনীতিতে সরকারের যে হস্তক্ষেপ সেটা কমাতে চেয়েছে, সেটা নিয়ে। এবং তারা প্রাইভেটাইজড হেলথ কেয়ার অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন যে স্বাস্থ্যসেবা, সেটা সাপোর্ট নিয়েও তারা কথা বলেছে। সো দেখা গেল কি, আমরা দুইটা দল পেলাম যে দুইটারই কিছু ভালো খারাপ আছে, রাইট? ইন্টারেস্টিং না? এবং অবশ্য বাংলাদেশের রাজনীতি থেকে আমরা যতটুকু বুঝি আসলে কোনো দলই সাধু না। সো তারাও দুই পক্ষ থেকে শুরু হয়েছে। বলতে পারবেন কেউ যে ডেমোক্রেটিক আর রিপাবলিকান, ওদের আসলে শুরুটা হয়েছিল কেন? দুজন কিন্তু একটার পক্ষে আর বিপক্ষে এভাবে শুরু করেছিল, সেটা কিসের পক্ষে বিপক্ষে বলতে পারবেন? ওদের সূচনা কিন্তু একটা দিক থেকে শুরু হয়েছিল, স্লেভারি স্যার, স্লেভারি। স্লেভারি না? ইয়েস, ভেরি গুড। তারা কিন্তু ওই যে দাসত্বের পক্ষে বিপক্ষে করে তারা আসলে স্টার্টিংটা করেছিল। সেখান থেকে মূলত এই সমস্ত কিছু সূত্রপাত, তারপর তারা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। ওটার তো ছিল অ্যান্ড্রু জ্যাকসন ডেমোক্রেটিকের, আর রিপাবলিকানদের ছিলেন আব্রাহাম লিঙ্কন, তাদের মাধ্যমে শুরুটা হয় আর কি। এবার হচ্ছে তারা কিভাবে ইলেকশন প্রসেসটা কমপ্লিট করে, মানে নির্বাচনী প্রক্রিয়াটা সামলায়, ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট কিভাবে সিলেক্ট করে, সেটা আমরা একটু দেখব। সো এটা একটু পড়ে ফেলেন দেখি, আমাদের মিস নিম্মি পড়েন দেখি, ইলেকটোরাল প্রসেসটা পড়েন। মিস নিম্মি কি রেডি থাকেন? স্যার আমার এখানে সাউন্ড পলিউশন আছে, অন্য কেউ পড়ুক। ওকে, যদি আপনার এখান থেকে সাউন্ড পলিউশন খুব একটা শুনতে পাচ্ছি না। স্যার যদি সবাই স্যাক্রিফাইস করে আমি পড়তে পারি, আমার কোনো সমস্যা খুব নাই। বেশি সাউন্ড প্রবলেম পাচ্ছেন? বাকিটা বলেন দেখি, খুব একটা কি পাচ্ছি? আচ্ছা আমি পড়ি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। স্যার এই যে এখান থেকে পড়বো না, দ্য ইলেকটোরাল প্রসেস। হ্যাঁ, দ্য ইলেকটোরাল প্রসেস। The election of the president and vice president in the United States operates through an indirect electoral college system. While citizens cast their votes for presidential electors in their respective states, these electors then directly vote for president and vice president. The candidate who secures an absolute majority of electoral votes
currently set at 270 out of 538, is elected to office. In the absence of a clear majority, the House of Representatives selects the president, while the Senate chooses the vice president. In essence, the dynamic of US political parties and the electoral process underscored the complexity and the significance of democratic governance in the nation's history and contemporary landscape. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো ইলেকটোরাল প্রসেসটা দেখি, আর বাকিরা হচ্ছে এই ফাঁকে ওয়ার্ডগুলো স্পট করেন। আমাদের ওয়ার্ড স্পটিং আর একটু দ্রুত হতে হবে। এইবার একটু মিউট করে দিই। ওকে, থ্যাংক ইউ। আনমিউট হয়ে গেছিল আবার। ওকে, ইলেকটোরাল প্রসেস, যে তারা কিভাবে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করে। দ্য ইলেকশন of the president and vice president in the United States operates through an indirect electoral college system. While citizens cast their votes for presidential electors in their respective states, these electors then directly vote for the president and vice president. The candidate who secures an absolute majority of electoral votes, currently set at 270 out of 538, is elected to the office. In the absence of a clear majority, the House of Representatives selects the president and presidents, while the Senate chooses the vice president. In essence, the dynamics of US political parties and electoral process underscore the complexity and significance of democratic governance in the nation's history and contemporary landscape. বলেন দেখি কি কি আননোন ওয়ার্ডস আছে আপনাদের? স্যার ইলেকটোরাল প্রসেস মানে কি? নির্বাচনের প্রক্রিয়া। Electoral তো এখানে কলেজ ইলেকটোরাল কলেজ সিস্টেম, এটা কি হিসেবে? ইন্ডিয়ান ইলেকটোরাল কলেজ সিস্টেম। ইলেকটোরাল কলেজ সিস্টেমটা হচ্ছে ওদের নির্বাচনের এক ধরনের পদ্ধতি। এখন ইলেকটোরাল কলেজ সিস্টেমটা কি, সেটা হচ্ছে পুরো রাজ্য, ওদের এক একটা রাজ্যে দেখেন না যে একটা ম্যাপ দেখায় ভোট হচ্ছে, এইটাকে হচ্ছে, এটা একটা কি বলে, এটাকে একটা কর্তৃপক্ষ যাদের কাজ হচ্ছে কি, তারা হচ্ছে সিনেটের জন্য, ওদের যে সংসদ আছে এটাকে সিনেট বলা হয়, সিনেটের জন্য প্রার্থী নির্বাচন করা। আমাদের দেশে আসলে নির্বাচন কমিশন যে কাজটা করে না, কি করে, নির্বাচন আয়োজন করে না নির্বাচন কমিশন, ওদের এটা নির্বাচন কমিশনের মতো কাজ করে। বিশেষ করে ওরা হচ্ছে ওই কি বলে এটাকে, কোন একটা গভর্নমেন্ট বা হেড অফ স্টেট নির্বাচন করে পার্লামেন্টে। তারপর স্যার এই যে লাস্টে, একেবারে লাস্টে একটা ওয়ার্ড আছে, কন্টেম্পোরারি ইন ল্যান্ডস্কেপ। কন্টেম্পোরারি হচ্ছে সমসাময়িক, আর হচ্ছে ল্যান্ডস্কেপ তো বলেছি পটভূমি বা দৃশ্যপট। অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট হচ্ছে একদম পুরোপুরি। মেজরিটি অধিকাংশ, সংখ্যাগরিষ্ঠতা, এমন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে যেটাতে কোনো কনফিউশন না থাকে, একদম সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা। the House of Representatives, মানে রিপ্রেজেন্টেটিভ কিসের রিপ্রেজেন্টেটিভ? এটা হচ্ছে একটা কর্তৃপক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এই লাইনটা কোথায় আছে, পুরো লাইনটা পড়েন দেখি। হ্যাঁ, এই যে প্রথমে হ্যাঁ, ওরা প্রথমে হচ্ছে 270 জন যে ক্যান্ডিডেট সিলেক্ট করছে না প্রথমে, মানুষজন ভোট দিয়ে। আমরা যেমন এমপি বানাই না, তো এই এমপিদের যে গ্রুপটা, তারাও কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট সিলেক্ট করে, বা আমাদের দেশে প্রেসিডেন্ট সিলেক্ট করে, রাইট, ভোট দিয়ে বা আইন পাস করে। তো এরা হচ্ছে সেই
হাউস অফ যেটা ইয়ে আছে আর কি, representative. হ্যাঁ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এই যে প্রতিনিধিদের যে একটা গ্রুপ, সেটাকে বলা হয়েছে। In essence, it is a linking verb, linking word, না? ইন সামারি যেরকম বলা যায়, ইন এসেন্স সেভাবে বলা যায়, মানে পুরো জিনিসটার সারমর্ম বা Finally, সারবস্তু যেটা আর কি। finally. The dynamic, ডাইনামিক্স একটা ইন্টারেস্টিং টার্ম। ডাইনামিক্স এর মানেটা হচ্ছে এখানে এমনিতে মানে দাঁড়ায় হচ্ছে গতিবিদ্যা বা গতিশীলতা, কিন্তু এখানে ডাইনামিক্স মানে বোঝানো হয়েছে এই যে সিস্টেমটাকে, যেটা এই চেঞ্জ নিয়ে আসছে, সিস্টেমটাকে বুঝিয়েছে, যে ইউএস পলিটিক্যাল পার্টির যে সিস্টেমটা। underscore, মধ্য দিয়ে দেওয়া, না underscore না, means আন্ডারস্কোর মানে হচ্ছে এমফেসাইজ, একটা শব্দ পেয়েছিলাম না আগে, ওটার সিমিলার ওয়ার্ড, গুরুত্ব দেওয়া। গুরুত্ব দেওয়া, হ্যাঁ। এখানে বেশ অনেকগুলো ওয়ার্ড আছে। সো মিস চৈতি, আপনি একটা কাজ করেন, আপনি ইলেকটোরাল প্রসেসটা আবার পড়ে ফেলেন, এই ফাঁকে হচ্ছে বাকিদের মধ্যে যে প্রশ্নগুলো আছে এটা নিয়ে একটু ডিটেল ডিসকাশনে যাব, ওদের এই জিনিসটা কিভাবে হয়ে থাকে। সো একটু পড়ে ফেলেন দেখি, দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। তাও ভয়েস কি শোনা যাচ্ছে? আমার গলাটা মনে একটু বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। The electoral process selecting the president and the vice president. The election of the president and vice president in the United States operates through an indirect electoral college system. While citizens cast their vote for presidential electors in votes their for respective states, these electors can directly vote for the president and vice president. The candidate secures an absolute majority of electoral votes, currently set at আমরা আসলে কি জিনিস 270 out of ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আপনারা 538, is elected to office. In the absence of a clear majority, the House of Representatives selects the president, while the Senate chooses the vice president. In essence, the dynamics of US political parties and electoral process underscore the complexity and significance of democratic governance in the nation's history and contemporary landscape. ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস গো ফর দ্য ট্রান্সলেশন। তো ওদের একটা ইনডিরেক্ট ইলেকটোরাল কলেজ সিস্টেমটা চলে, ওদের যে নির্বাচন কমিশনের ব্যাপারটা, এটা একটু সরাসরি না, ইনডিরেক্টলি চলে প্রসিজিওরটা। তো সিটিজেনরা কি করে, তাদের নিজস্ব স্টেট, রেসপেক্টিভ স্টেটস, তাদের নিজ নিজ স্টেটে তারা হচ্ছে ভোট দেয় প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য। এরপর কি করে, এই যে ইলেক্টরস যারা আছে, প্রেসিডেন্ট প্রার্থী যারা চুজ করবে তাদেরকে ভোট দেয়, আমরা যেমন এমপিদেরকে ভোট দিই। তো এই ইলেক্টর যারা আছে তারা কি করে, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের জন্য ডিরেক্টলি তারা ভোট দেয়। যেমন ধরেন রিপাবলিকান ইলেক্টরসদের আপনি ভোট দিলেন, ওরা জিতে গেল, ওরা জিতে কি করলো, তারা নিজেরা ভোট দিয়ে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করলো। নর্মালি কিন্তু হচ্ছে ওরা বলেই দেয় যে অমুক প্রেসিডেন্ট পদপ্রার্থী আছে, ওদের নিজস্ব লোকই থাকে, তো ওদেরকে ওরা ওঠায় আর কি। ক্যান্ডিডেট যে আছে, যে প্রার্থী, যে হচ্ছে নিশ্চিত করে বা সিকিউর করে ইলেকটোরাল ভোটসের একদম সুনির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা, একদম অ্যাবসলিউট মেজরিটি, যেটা বর্তমানে 538টা সিটের মধ্যে 270টা পেলেই হচ্ছে মেজরিটি চলে আসে। তো সে কি করে, অফিসের জন্য ইলেক্টেড হয়। অফিস বলতে এখানে প্রেসিডেন্সিয়াল অফিস। প্রেসিডেন্ট অফিসের একটা সুন্দর নাম আছে আমেরিকান প্রেসিডেন্টের, ডু ইউ নো এটাকে কোন অফিস বলা হয়? এটা সিনেমাতে হয়তো দেখেছেন বা শুনেছেন বা কোথাও শুনেছেন, ওভাল অফিসের নাম শুনেছেন? প্রেসিডেন্সিয়াল যে অফিসটা আছে এটাকে ওভাল অফিস বলা হয় কিন্তু। ওভাল অফিস, ওভাল মানে হচ্ছে একটু ডিম্বাকৃতি টাইপের, ওভাল অফিস এটার নামটা দেওয়া হয়েছে। তো
এই যে যারা মেজরিটি সিলেক্ট হলো তারা কিন্তু হচ্ছে 270টা সিট নিশ্চিত করে ফেলতে পারলেই তাদের টিম থেকে তারা প্রেসিডেন্ট বানিয়ে ফেলতে পারে। এখন যখন পরিষ্কার মেজরিটি আসছে না, তখন কি ঘটে? তখন যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একটা ইন্টারেস্টিং গ্রুপ। আমরা সিনেট পড়েছি না এরপরে? সিনেটর যারা থাকেন, সিনেটররা কিন্তু পুরো এক একটা স্টেট অর্থাৎ প্রদেশের প্রতিনিধিত্ব করেন। সিনেটর তাদেরকে বলা হয়, যেমন টেক্সাস, অ্যারিজোনা, ফ্লোরিডা, এগুলো হচ্ছে এক একটা স্টেট, এগুলোর এক একটা সিনেটর থাকেন। কিন্তু হাউস রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যাদের ডিস্ট্রিক্ট থাকে না, শহরগুলো থাকে না, যেমন আমাদের জেলা প্রশাসক যাদেরকে বলি, ওদের কথা বলতে পারি। তো ওরা হচ্ছে হাউস রিপ্রেজেন্টেটিভস, ঠিক আছে? তো যখন মেজরিটি থাকে না, মানে ইলেক্টরদের নিয়ে ঝামেলা, ওদের কোনো মেজরিটি আসতেছে না, তখন এই নিচের পর্যায়ে থেকে ওরা কি করে, ওনারা হচ্ছে সিলেক্ট করে প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করে ওই সিনেট, যে ঠিক আছে আমরা ভাইস প্রেসিডেন্ট চুজ করছি। এবার বলা হচ্ছে ইন এসেন্স, মানে পুরোটা যদি সামারাইজ করতে যাই, যে ইউএস পলিটিক্যাল পার্টি আর হচ্ছে যে রাজনৈতিক নির্বাচনের প্রক্রিয়া যেটা আছে, সেটার যে কল অবকাঠামো বা যেটা সিস্টেমটা আছে, সেটা কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে? কমপ্লেক্সিটিটাকে। কমপ্লেক্সিটি মানে কি? হোয়াট ইজ কমপ্লেক্সিটি? আমরা বলি না যে এই ব্যাপারটা অনেক কমপ্লেক্স। জটিলতা। ইয়াস, এটা তো জটিল বুদ্ধি। ইয়াস, কমপ্লেক্সিটি হচ্ছে জটিলতা। তো কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে এই কাঠামোটা? যে জটিলতা এবং হচ্ছে তাৎপর্য বা সিগনিফিকেন্স। হ্যাঁ, সেই দুটো কিসের জটিলতার কিসের তাৎপর্য? সেটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স, গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা আছে, সেটা ওই দেশের ইতিহাসের উপরে এবং সমসাময়িক বা কন্টেম্পোরারি পটভূমিতে যে ভূমিকাটা রাখে সেটার উপরে, সেটাকে গুরুত্ব বহন করছে। কারণ আমেরিকার ইলেকশনের প্রতি সবার এত নজর কেন বলেন দেখি? যে আমেরিকান ইলেকশন হলে বাংলাদেশিরা পর্যন্ত টেনশনে থাকে, কারণটা কি বলেন? পুরো বিশ্বের চোখ থাকে সেদিকে। হোয়াট ইজ দ্য রিজন? সারা বিশ্ব, কারণ ওরাই তো মেইনলি আসলে পুরো বিশ্বটা স্যার ওরাই চালায়। তো ওই যে বিশ্বটা কন্ট্রোল করে, এই জন্য সম্ভবত মানে দেয়। অনেক কিছু রিলেটেড। হ্যাঁ, মানে আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যেটা আছে, ও পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র বলা হয় হচ্ছে আমেরিকাকে বা ইউনাইটেড স্টেটসকে। ওদের মাথা যে আসবে তার পলিসির উপর নির্ভর করছে অন্য দেশের সাথে সম্পর্ক কেমন থাকবে বা ও কি করবে না করবে। কারণ সর্ববৃহৎ অর্থনীতির মধ্যে কিন্তু একটা ইউনাইটেড স্টেটস, যদিও চায়না এখন রাইজিং এ আছে মোটামুটি সবচেয়ে বড় অর্থনীতি তালিকায়, বাট স্টিল সুপার পাওয়ার বলি না আমরা, যে হচ্ছে সুপার পাওয়ার দেশ। সো অনেক প্রাচীন এবং অনেক আগে থেকেই তারা সুপার পাওয়ার হিসেবে আছে। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারা একদম অ্যাবসলিউটলি ওই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এর আগে ছিল ওদের প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হচ্ছে চায়না এন্ড আদার কান্ট্রিজ, স্টিল রাশিয়া ইজ অন দ্য রাইজ। সো এই যে এখন মোটামুটি আপনারা জেনে গেছেন যে আমেরিকান ইলেকটোরাল প্রসেসটা কেমন হয়ে থাকে, কেমন মনে হচ্ছে? যে আমাদের দেশের সাথে কি কোনো কিছু মিল আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? জি স্যার। অনেকখানি, কারণ আমরা কিছু কিছু সিস্টেম নিয়েছি, যদিও আমাদের ভোটিং সিস্টেমটা অনেকটা ইয়ের মতো, কি বলে এটাকে, ইংল্যান্ড থেকে নেওয়া, যদিও আমরা ব্রিটিশ শাসিত ছিলাম, এটা একটা রিজন হতে পারে। যাক, এখন কম্প্রিহেনশনে তিনটা ট্রু ফলস আছে, আমরা একটু দেখি পারি কিনা। প্রথমটা হচ্ছে দেয়ার আর অনলি টু পার্টিস ইন দ্য ইউনাইটেড স্টেটস। ইজ ইট ট্রু অর ফলস? না স্যার, মেজর দুইটা। মেজর দুইটা, আরো পার্টি আছে, ওই যে গ্রিন পার্টি, লিবারেটেরিয়ান পার্টি, জি স্যার। এটা তো আরো আছে। ফলস। ফলস হবে এটা। The Democratic Party is a proponent of government intervention in the economy. প্রপোনেন্ট হচ্ছে চালিকা শক্তি, অর্থনীতির উপর সরকারের যে একটা হস্তক্ষেপ আছে, সেটা চালিকা শক্তি কি ডেমোক্রেটিক পার্টি, নাকি তারা চায় কমাতে? স্যার তারা কমাতে চায়। ডেমোক্রেটিক পার্টি কমাতে চায় নাকি কারা? এটাই তো মনে হয় কমাতে চাইছিল। ডেমোক্রেটিকটা একটু দেখে নিতে হবে, দেখেন তো। আমরা একটু উপরে উঠে চলে যাব ডেমোক্রেটিক পার্টির এখানে, তাহলে আমরা আসলে আনসারটা পেয়ে যাব। ডেমোক্রেটিক পার্টিতে যদি আমরা চলে যাই, ওকে, ওরা চায় হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন অ্যান্ড রেগুলেশন টু প্রমোট ইনিশিয়েটিভস। এখানে ইকোনমির ব্যাপারটা কি আছে?
মনে করেন দেখে তো নাকি রিপাবলিকানে আছে, which could be the right one? আর কে বলবেন, বলেন দেখি। তারা কি চায় যে সরকার এখানে হস্তক্ষেপ করুক ইকোনমিতে? ডেমোক্রেটিকরা কি চায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা হচ্ছে ট্রু, এটা চায় যে সরকার নিয়ন্ত্রণ করুক আর হচ্ছে হস্তক্ষেপ করুক, ডেমোক্রেটিক পার্টি এটা চায়। নাম্বার 3, আমেরিকান ভোটার্স ক্যান কাস্ট ডাইরেক্ট ভোটস টু ইলেক্ট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। তারা কি ডাইরেক্ট ভোট করতে পারে ভাইস প্রেসিডেন্ট False, আর প্রেসিডেন্ট? false. No, sir. ওকে, তারা কিসের না ভোট স্যার, করতে পারে? তার আগে ইলেকট্রাল কলেজদের ওই যে সিনেটরদের ইয়া করে তারপর হচ্ছে। ইয়েস, অ্যাবসলিউটলি, তারা ইলেকটোরালদের সিলেক্ট করে, ইলেকটোরালরা হচ্ছে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করে, এই হচ্ছে ব্যাপার। সো ইয়েস, ইউ হ্যাভ ডান ইট। ওকে, সো কেমন লাগলো আর্টিকেলটা বলেন দেখি? স্যার আমি আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, তো ওখানে পড়ছিলাম ইলেকট্রাল কলেজ, মানে পলিটিক্যাল সায়েন্সে। ওখানে ইলেকট্রাল কলেজ কি এই টিমটাকে বোঝায় নাকি যেই মানে যারা অর্গানাইজ করে ওইটাকে বোঝায়, না এই প্রত্যেকজন আলাদা আলাদা লোকজনকে বোঝায়? ইলেকটোরাল কলেজকে? জি স্যার, ইলেকট্রাল কলেজ কলেজ। আচ্ছা, ইলেকটোরাল কলেজ হচ্ছে ওদের কাজ কি, কোন একটা নির্দিষ্ট অফিসের জন্য, সেটা প্রেসিডেন্সিয়াল হতে পারে, সেটা হচ্ছে কি বলে এটাকে, ওই স্টেট সিনেটর হতে পারে, ওদেরকে ওই জায়গায় নির্বাচিত করা। এরা হচ্ছে একটা কর্তৃপক্ষ, জাস্ট কনস্টিটিউশনাল বডি। এটা নির্বাচন কমিশনের মতোই। আপনি কি পড়েছিলেন মনে আছে? আমার মানে ওখানে পড়ছিলাম যে ইলেকট্রাল কলেজ কি, তখন লেখা ছিল যে এরকমই ডিটেইল, এখানে যেরকম ডিটেইল লেখা না, কিভাবে প্রেসিডেন্ট কিভাবে ভাইস প্রেসিডেন্ট ইয়া করে। তো আমি এই জিনিসটা বুঝতে পারি নাই আসলে ইলেকট্রাল কলেজ কি ওই যে প্রত্যেকজন আলাদা ব্যক্তিকে বলা হয় নাকি ওই পুরো একসাথে, টিমটাকে পুরো বলা হয় যারা টিমটাকে এই বলা হয়। ইলেকট্রালদের সিলেক্ট করে? ওই যে 538টা সিট আছে বলেছে না, যার মধ্যে হ্যাঁ হ্যাঁ 270টা হ্যাঁ লাগবে, ওই 538 জন মিলে হ্যাঁ। একত্রে তাদেরকে, ওই টিমটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। তারা একটা কর্তৃপক্ষ হ্যাঁ, গঠন এটাই করে। আমি জানতে চাইছি যে এই পুরাটাকে ইলেকট্রাল কলেজ বলে। ইয়েস, তারা পুরোটা মিলে হচ্ছে ইলেকটোরাল কলেজ হয়। এই সিস্টেমে আসলে হয়ে থাকে বাংলাদেশে, যেমন হচ্ছে বাংলাদেশের এই সিস্টেমটা অবশ্য ডিরেক্ট না, ওদের দেশে ইনডিরেক্টলি এই জিনিসটাকে প্রভাবিত করা যায় আর কি। সো ভেরি গুড, রাষ্ট্রবিজ্ঞানে থাকার কারণে আপনার কাছ থেকে কিছু ইনসাইট আমরা পেয়েছি এই জায়গা থেকে। আর আমরা কিন্তু আস্তে আস্তে আমেরিকান যে নেশনটা আছে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। দেয়ার আর, আপনার যদি একটু নিচে চলে যান, রিলেটেড ম্যাটেরিয়ালস কিন্তু অনেক কিছু আছে। আমেরিকান গভর্নমেন্টস, তারপর হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি, কালচার, আমরা এডুকেশন সিস্টেম, অ্যাট্রাকশনস, দেয়ার আর লট অফ থিংস। আমরা নেক্সট এখান থেকে একটা আর্টিকেল পড়বো, আমরা ধাপে ধাপে হচ্ছে একটা দেশ সম্পর্কে পুরো ধারণা পাবো, একটা ডাইভার্স কান্ট্রি নিয়ে। সো হোপফুলি ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং জার্নি ফর আস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য যেটা কাজ থাকবে সেটা হচ্ছে নেক্সট দিন আপনারা একটু প্রিপেয়ার করে আসবেন যে আমেরিকান ইলেকটোরাল সিস্টেম আর ওদের পার্টিসগুলো নিয়ে, পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো। যতটুকু আপনারা বুঝেছেন সেটা নিয়ে হচ্ছে একটা স্ক্রিপ্ট বানাবেন, আপনার মতো করে কিছুটা হলেও বলার চেষ্টা করবেন সবাই। অ্যান্ড যিনি রাষ্ট্রবিজ্ঞান আছেন, আই হোপ তার কাছ থেকে আরেকটু বেটার আউটপুট পাবো। কে ছিলেন, মিস নিম্মি? জি স্যার। তাহলে আমি আপনার কাছ থেকে একটা কিন্তু ইনফরমেটিভ প্রেজেন্টেশন আশা করি, কি করতে পারি? জি স্যার। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং বাকিরা কি বলেন, মিস্টার মেহেদি, মিস নাসরিন, মিস তাহেরা, মিস চৈতি, ট্রাই করবো আমরা? Yes, sir. আমরা তো তথ্য পেয়েছি যতটুকুই, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ যতটুকুই পারি আমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করব, তাহলে অ্যাটলিস্ট কি পড়েছি সেটার একটা প্রতিফলন সেখানে আমরা দেখতে পাচ্ছি। So thank you so much for being here. I'll be seeing you in the next session. Till then, take care and have a great time. আর আর্টিকেলটা চেক করে নেবেন পরের দিনের জন্য যেটা দিচ্ছি, ঠিক আছে? ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অলরাইট, যারা ইউটিউবে দেখছিলেন তাদেরকেও বলি, আমরা ফিরে আসছি নতুন একটা আর্টিকেল নিয়ে অ্যাবাউট ইউএসএ। অবভিয়াসলি আমরা এই দেশটাকে আরেকটু বেটার ভাবে জানার চেষ্টা করব, অ্যান্ড আই হোপ দিস আর্টিকেল হেল্পড ইউ টু লার্ন সামথিং অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস and presidential election system of the USA. So for today, I'm Hasan Prottoy signing out. See you on the next session. Take care and good night.